কনকলতা মানে ঝলমলে রোদের সোনার আলো, বরাবরের মতোই ঝকঝকে সুন্দরী কনকলতা। কিন্তু অহনা মনে মনে ভাবে, সেই ছেলেবেলা থেকে যে পিসিকে দেখে আসছে সে সুন্দরী ছিল বটেই, কিন্তু এমন অত্যাশ্চর্য সুন্দরী ছিল না। দিনকে দিন কনকলতা সৌন্দর্যের সংজ্ঞা হয়ে উঠছে। খেয়াল করে পর্দার আড়াল থেকে অনিমেষ কাকু স্থির চোখে কনকলতাকে দেখছে। সাজসজ্জা চেঞ্জ করে রেস্ট নেওয়ার জন্য বাসর ঘরের দিকে যাচ্ছিল অহনা। বটুয়াটি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল অহনা। কুচকুচে কালো ভেলভেটের কাপড়ের উপরে মুক্ত সেট করা। তুমি কি ইউজ করবে? আমাকে যে সব দিয়ে যাচ্ছ। 64 বার নাভি ঘিরে তেল মালিশ চলবে ডান হাতের তর্জনী দিয়ে, বুঝলি? আর 64 বার একটা শব্দ বলতে হবে। কি সে শব্দ? নমস্কার, আমি পার্থপ্রতিম। রহস্যের অন্ধকার ইউটিউব চ্যানেলে আজ আপনাদের জন্য লেখিকা সাগরিকা রায়ের কলমে নীল চোখের মায়াজাল। অহনার পিসি কনকলতা ডাকসাইটি সুন্দরী। ওনার সৌন্দর্যকে হিংসা করে বহুজন, অবশ্য তার কারণও আছে যথেষ্ট। সে যাই হোক, অহনার বিয়ে উপলক্ষে তার পিসি কলকাতায় এসে উপস্থিত হয়। অহনা তার পিসির কাছে তার এই অপরূপ সৌন্দর্যের রহস্য জানতে চাইলে পিসিও অহনার কাছে সবটা খুলে বলে। কিন্তু কি সেই রহস্য? এর পিছনে কি কারণ থাকতে পারে? সবটাই কি সাধারণ কোনো ব্যাপার, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো কালো জাদুর অচেনা অধ্যায়? অহনার বিয়ের দিনই কনকলতা এলো। ফ্লাইটে এসেছে বলে চেহারায় জার্নির ক্লান্তির ছাপ ছিল না। নীল চোখের মণিতে হাসি চিকচিক করছিল। কন্ট্যাক্ট লেন্স নয়, চোখ জন্ম থেকেই নীলচে। অহনার মা সুব্রতা বলল, সত্যি একই রকম সুন্দর রয়ে গেছে কনকলতা। শাই পিঙ্ক কালারের ঢাকাই শাড়ির সঙ্গে ব্রোঞ্জ কালারের ডিজাইনের ব্লাউজে অসাধারণ লাগছে কনকলতাকে। এসেই অহনাকে জড়িয়ে ধরে হই হই লাগিয়ে দিল। এই সেদিনের লিটল প্রিন্সেসের বিয়ে, ভাবতেই পারছি না। জাস্ট কি সুইট হয়েছিস। লাভ ম্যারেজ? লিপস্টিকে রাঙানো ঠোঁটে হাসির ঝিলিক তুলে একরা সোনার চুড়ির ঝনঝনে শব্দ দিয়ে বিয়ে বাড়িতে রোশনাই জেলে দিল কনকলতা। কনকলতা মানে ঝলমলে রোদের সোনার আলো, বরাবরের মতোই ঝকঝকে সুন্দরী কনকলতা। ছোট থেকেই পিসির রূপের প্রশংসা শুনে আসছে অহনা। কিন্তু অহনা মনে মনে ভাবে, সেই ছেলেবেলা থেকে যে পিসিকে দেখে আসছে সে সুন্দরী ছিল বটেই, কিন্তু এমন অত্যাশ্চর্য সুন্দরী ছিল না। দিনকে দিন কনকলতা সৌন্দর্যের সংজ্ঞা হয়ে উঠছে। ঈর্ষা নয়, এক অসীম মুগ্ধতা আচ্ছন্ন করে রাখে অহনাকে। সব ভুলে হাঁ করে পিসিকে দেখেও। খেয়াল করে পর্দার আড়াল থেকে অনিমেষ কাকু স্থির চোখে কনকলতাকে দেখছে। অহনাকে দুজনের কেউ খেয়াল করেনি। কনকলতা অনিমেষকে দেখেনি। সে অহনার মায়ের সঙ্গে হা হা হি হি করে যাচ্ছে মুক্ত পাটি ছড়িয়ে। অহনা আস্তে আস্তে সামান্য সরে গিয়ে অনিমেষ কাকুকে লক্ষ্য করছিল। এই কাকু অহনার বাবার দূর সম্পর্কের দিদি অদিতি পিসির ছেলে। এই বাড়িতে থেকে পড়াশোনা করেছে। গ্রামে ওদের বড় অবস্থা, জমি জিরেত, ফার্ম হাউস সব সামলায় বাবার অদিতি পিসি আর পিসে মশাই। গ্রামে পড়াশোনার অসুবিধে ছিল, সুযোগ ছিল না সে অর্থে। স্কুলিং চলেছে নদী পেরিয়ে অন্য গ্রামে গিয়ে। আর যখনই যেমন চলুক না কেন, বর্ষায় স্কুল যাওয়া বন্ধই হয়ে যেত। তখন কতটুকুই বা বয়স ছেলের, অথচ ছেলেটা মেধাবী। সেবারে চৈত্র সংক্রান্তিতে
অদিতি পিসির বাড়িতে বেড়াতে গিয়ে সবটা পিসির কাছে শুনেছেন প্রবাহ, পড়াশোনা নিয়ে দুঃখের কথাটাও। এসব শুনে প্রবাহ দেরি করেননি, সোজা নিজের বাড়িতে নিয়ে আসেন পিসির ছেলেকে। সে অনেকদিন আগের কথা, অহনা তখন জন্মায়নি। কনকলতা মাত্র 16, অনিমেষ 17। অনিমেষ সেই সময় থেকে আকৃষ্ট হয়ে পড়েছিল কনকলতার প্রতি। কনকলতা অনিমেষকে নিয়ে মজা পেয়েছিল। খানিকটা প্রশ্রয় কি দেয়নি? দিয়েছে। দিয়ে দিয়ে আকর্ষণকে প্রেমে পরিণত করিয়ে দিয়েছে। স্তুতি কে পছন্দ করে না, বিশেষ করে কনকলতার মতন সুন্দরী। সে চেয়েছিল তার চারপাশে স্তাবক ঘুরে বেড়াবে। জীবনের প্রথম স্তুতিকার অনিমেষকে স্তাবক হিসেবে গ্রহণ করলেও কনকলতা খুব দ্রুত পাল্টে যাচ্ছিল। ধীরে ধীরে অনিমেষ কনকলতার জীবন থেকে ম্লান হতে শুরু করেছিল। কলেজ লাইফে নিত্য নতুন বয়ফ্রেন্ড নিয়ে মেতে উঠেছিল কনকলতা। এর সঙ্গে ছিল ওর উচ্চাকাঙ্ক্ষা। এয়ার হোস্টেস হতে চেয়েছিল কনকলতা, পরে ফ্যাশন ডিজাইনার হলো। প্রথম সুযোগেই সব ফেলে চলে গেল মুম্বাই। নিজেকে পাল্টে ফেলতে ফেলতে এখন এক জ্বলন্ত হীরের টুকরোর মতো বিচ্ছুরণ ঘটিয়ে চলেছে। এখানে এলোই তো কতকাল পরে। কনকলতা কি সব ভুলে গিয়েছে? অনিমেষ কাকুকেও? ওদের মধ্যে প্রেম ছিল, বাড়ির সকলে জানত, কিন্তু কনকলতার উচ্চাকাঙ্ক্ষার পাশে অনিমেষ টিকতে পারল না। কেউ বুঝতে না পারলেও অহনা জানে সারা রাত অনিমেষ কাকুর ঘর থেকে সেতারের আওয়াজ পাওয়া যায়। কাকু ঘুমোয় না। একদিন দেখতে গিয়েছিল অহনা, কেন রোজ রোজ জেগে থাকে কাকু। জানতে ইচ্ছে হয়েছিল ওর। পা টিপে টিপে কাকুর ঘরের সামনে গিয়েছে। দরজা খোলাই ছিল। ভিতরে পা মুড়ে বসে সেতারের মূর্ছনায় আবিষ্ট অনিমেষ কাকু। বন্ধ চোখ বেয়ে জলের ধারা নেমে আসছে। ইমন রাগের কড়ি আর্তনাদের মতো নেমে আসছে জলের ধারা হয়ে। নিষিদ্ধ দৃশ্য দেখে ফেলার মতো কাজ করেছে যেন অহনা। ভয় পেয়েছিল। চোরের মতো লুকিয়ে পালিয়ে নিজের ঘরে এসে অনেকটা সময় জেগেছিল অহনা সেদিন। কেন কাঁদছিল কাকু? বাইরে অন্ধকারে সেতারের সুর কেঁদে ফিরছে তখনও। অহনা শুনতে শুনতে একসময় ঘুমিয়ে পড়েছে। দরজা বন্ধ করার কথাও মনে ছিল না, অথচ বরাবরের অভ্যেস দরজা বন্ধ করে ঘুমানো। সেদিন মন বড় বিশৃঙ্খল হয়ে পড়েছিল অহনার। গুছিয়ে নিতে পারেনি নিজেকে। একসময় ক্লান্তি এসে ঘুম পাড়িয়ে দিয়েছিল। সকালে সুপর্ণাদি এসে দরজা খোলা দেখে ঘরে ঢুকে ঘুম ভাঙিয়েছে। এ কি ও দিদি, শরীর ভালো আছে তো? নাই দরজা খোলা রেখে ঘুমাইছো কিনা তাই বলতিছি। অহনা উঠে বসে খোলা দরজার দিকে তাকিয়ে হাহাকারটাকে মনে করছিল। সুপর্ণা চলে যাচ্ছে দেখে বলেছিল, দরজাটা টেনে দিয়ে যা সুপর্ণা, আমি ওয়াশরুমে যাব। আর হ্যাঁ, আমাকে চা দিস। সুপর্ণা দরজা টেনে দিতে দিতে একবার ওকে দেখেছে। চলে যেতে যেতে ভেঙে পড়া খোঁপা দু হাতে জড়িয়ে নিচ্ছিল। অহনা দেখল দরজাটা ভালো করে বন্ধ করেনি সুপর্ণা। ও উঠে দরজা এঁটে দিয়ে ওয়াশরুমে গিয়েছে। আয়নায় নিজেকে দেখতে দেখতে একটা ত্রাস অনুভব করছিল। অনিমেষ কাকুর মধ্যে এমন কি দুঃখ আছে যা রাতের অন্ধকারে শুধু বেরোয় আসে? কেন কাঁদে সেতারের তার? প্রশ্নটা অবিরত টোকা দিয়ে অতিষ্ঠ করে তুলেছিল অহনাকে। দুটো দিন পরে কাকুর অনুপস্থিতিতে ঘরে ঢুকেছিল অহনা। পরিচ্ছন্ন ঘরের মধ্যে হালকা রজনীগন্ধার সুবাস ভেসে বেড়াচ্ছে। লম্বা গলা ফুলদানিতে বরাবরের মতোই এক গোছা রজনীগন্ধা রয়েছে। এদিক ওদিক তাকিয়ে সেই অর্থে কিছুই দেখতে পায়নি অহনা। টেবিলের উপরে কিছু বই, ডায়েরি,
পেনদানিতে পেন, স্টেপলার, আঠা, সেলোটেপ। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল কাকুর আলমারির গায়ে চাবি ঝুলছে। পুরনো দিনের স্টিলের আলমারি। অহনা কৌতূহলের ঘোড়ায় চেপে আলমারির পাল্লা খুলেছে। সেখানেও কিছু পেল কি? না। কি খুঁজছিল সেটা মনের কোণে লুকিয়ে রেখেছিল। একটা কিছু যা কাকুর চোখের জলের কারণ বুঝিয়ে দেবে অহনাকে। অবশেষে দিন চারেক বাদেই ঘটল একটা ঘটনা। একদিন আচমকাই কাকুর হাত থেকে ওয়ালেট পড়ে গেল অফিস যাওয়ার মুহূর্তে। আর অহনা কুড়িয়ে দিতে গিয়ে খুলে যাওয়া ওয়ালেটের ভিতরে কাকুর চোখের জলের কারণ দেখেছিল। কনকলতার ছবি ছিল ওয়ালেটে। কেন কাকু বিয়ে করেনি সে কথা আর যে না বুঝুক, অহনা জানতে পেরেছিল অনেক আগে। যখনই কেউ অনিমেষকে চাপ দিয়েছে, এবারে বিয়েটা করে ফেলে তো বাপু, আর কতদিন আইবুড়ো থাকবে। তখনই অহনা কাকুর মুখের ম্লান হাসিটা দেখে লজ্জা পেয়েছে। কনকলতার প্রতি বিরক্তির মাত্রা বেড়েছে ওর। বিরক্তি ছিল কাকুর উপরেও। এত প্রেম কেন? যে অপমান করে তাকে কেন মনে রেখে দিতে হবে? ছুঁড়ে ফেলে দাও না বিনে, পড়ে থাকুক ভ্যাটের মধ্যে পচে ধচে। তা নয় রাত দুপুরে কান্নাকাটি। ছ্যা! সত্যি কথা বলতে অহনা একেবারেই ছিঁচ কাঁদুনে নয়। এমন দেবদাস মার্কা প্রেমিক ও পছন্দ করে না। কাকুর প্রতি সমবেদনা পাল্টে যাচ্ছিল কনকলতাকে এবারে দেখার পর থেকে। পর্দার আড়াল থেকে প্রেমিকাকে দেখছে, সামনে এসে হাত ধরে নিজের ঘরে টেনে নিয়ে যেতে পারছে না। কেমন কাপুরুষ! এখন অনিমেষ কাকুকে পর্দার আড়ালে দেখে অহনা কি করবে বুঝতে পারছিল না। কনকলতাকে দেখে কাকু কিছু আবার বলে বসবে না তো? কেমন আকুল হয়ে তাকিয়ে আছে, কোনরকম হুঁশ নেই যেন। চোখের মনি স্থির, যেন সম্মোহনের অতলে ডুবে যাচ্ছে। আচ্ছা, ওদের মধ্যে রাগারাগি হবে কি কে জানে। তবে বিয়ে বাড়িতে কত কিছুই তো হয় সকলের অজ্ঞাতে। হয়তো দুজনের সম্পর্কে জটিলতা কেটে যেতে পারে, যেমন হয়েছিল হোসেনাবাদের মাসির মেয়ে কাজরি দিদির বিয়েতে। প্রণয় বাবুর সঙ্গে মিতালি দিদির সেপারেশন চলছিল। বিয়ে বাড়িতে দুজনেই আলাদা এসেছে। বাসরে গান গেয়েছিল মিতালি দি। প্রণব দাকে লোকাভাবে তবলার দায়িত্ব নিতে হয়েছিল। ব্যাস, দুজনের মিলমিশ হয়ে গেল আচমকাই। এখন তো দুই ছেলে নিয়ে সুখে আছে। তেমন তো হতে পারে। যদিও এই মুহূর্তে কনকলতাকে দেখে সেই সম্ভাবনার মাথায় জল ঢেলে দিতে হচ্ছে অহনাকে। এই মুখ চোরা ভালো মানুষ মেধাবী সায়েন্টিস্টকে পাত্তা দেবে কনকলতা? আরব সাগরের জল বাতাসে অনেক সতেজ। কনকলতা জীবনের কিছুটা সময় সুইজারল্যান্ডে কাটায়, বাকি সময় দিল্লি মুম্বাই করে বেড়ায়। নিজের বিজনেস নিয়ে মত্ত সে। ফ্যাশন ডিজাইনার হিসেবে নাম আছে কনকলতার। মাঝে মাঝে র্যাম্প শো করে দিল্লি মুম্বাইতে। এই মেয়ের দায় পড়েছে কাকুর সিঁদুর পরা বউ হয়ে জীবন কাটাতে বেহালার পর্ণশ্রীর একটি ঘরের মধ্যে। কনকলতাকে কি মানায় এভাবে? না, এই কনকলতাকে দেখে মুগ্ধই হতে হয়, আর কিছু নয়। কনকলতা অনেক দূরের গ্রহের তারা, স্টার। তাকে স্পর্শের সাহসী পাবে না অনিমেষ নামের বিরোহী প্রেমিক। বয়স থাবা বসিয়েছে মানুষটির শরীরে। মন তো অনেক আগেই মরে গিয়েছে। কেমন নিশ্চুপ থাকে সারাক্ষণ, কোনো বিষয়ে আগ্রহী নয়। অবসরে বই নয় সে তার নিয়েই কাটায়। প্রাণহীন পদার্থ একটি। অহনা মুগ্ধ হয়ে দেখছিল কনকলতাকে। কনকলতা আসলে ওর পিসি, অহনার চাইতে 20 বছরের বড়। কিন্তু ওকে দেখে অহনার বান্ধবী ছাড়া আর কিছুই মনে হয় না। চকচকে স্কিনে লালচে আভা কেমিক্যালের নয়, স্বভাবজাত বলেই মনে হচ্ছে। এক পলক পর্দার আড়ালে যে আছে
সেদিকে তাকালো অহনা। এখন কেউ নেই পর্দার আড়ালে, চলে গিয়েছে কাকু। আজ আর কোনো কাজে মন বসাতে পারবে না কাকু। এই কনকলতাকে দেখে কি সে চিনতে পারছে? এই আলোক বর্তিকার সামনে দাঁড়াতে পারবে সে অনিমেষ নামের এই গ্রামের ছেলেটি? পারবে না। সে সাহস আছে কাকুর। অহনা হাত ধরে কনককে পাশে বসালো। কন, এখনো একই রকম আছো? কি করে? শুধু তো ফলই খাও শুনেছি, মা বলছিল। সত্যি? কোন রকম নাকি অয়েলি ফুড মুখেই তুলো না? তাই? কনকলতা ব্যাগ থেকে লাল ভেলভেটের বাক্স বের করে একজোড়া হীরের দুল উপহার দিল অহনাকে। মিষ্টি হেসে জানতে চাইল, কি রে, পছন্দ? খুব। হেসে গিফট হাতে তুলে নিয়ে দেখে অহনা, কিন্তু কনকলতার সৌন্দর্যের কথাটাও ভুলল না। কনকলতা অল্প হেসে বলল, অহনা, আজ তোর বিয়ে, আজ নিজের কথাটা ভাব। তবে হ্যাঁ, একটা টিপস দিচ্ছি, ভুলিস না কিন্তু। কিছু এসেনশিয়াল অয়েল আছে, নামগুলো বলে দেবো, সেগুলো নিয়মিত ইউজ করিস, স্কিন ভালো থাকবে। এসব তেলে নানা রকম নাম আছে যদিও, তবে আমি কি বলি জানিস? সুবাসিত তেল। মুক্ত দাঁতে হাসে কনকলতা। হাসির দোলায় ওর কানের হীরের ফুল আগুন ছড়ালো ধক ধক করে। অহনা কনকলতাকে প্রায় 10 বছর পরে দেখল। 10 বছর আগের মতোই রয়েছে পিসি, বরং বলা যায় 10 বছর নয়, প্রায় 15 বছর বয়স কমে গিয়েছে। কি করে? শুধুই কি এসেনশিয়াল অয়েল ইউজ করে? কনকলতা একটা কাগজে সুন্দর করে লিখে দিল কিছু অয়েলের নাম, বলে দিল গুপ্ত কিছু ফুল পাতার নাম। বিশেষ কিছু গাছের পাতা, কিছু ফুল থেকে তেলকে বিশেষ প্রক্রিয়ায় শুদ্ধ করে কনকলতা এসেনশিয়াল অয়েল বানিয়ে নেয়। পাতা আর ফুলের নির্যাস থাকার কারণে এই তেল সুগন্ধি, উপকারী। কালো কাচের শিশিতে রাখতে হবে এই তেল, নইলে নষ্ট হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, এই অয়েল তৈরি করা খুব সহজ নয়। কিছু ফুল পাতা দুর্লভ, খরচ বেশি, তাই এর বিকল্প হিসেবে ইনফিউজড অয়েল ইউজ করা ভালো। সেটা কি? অহনা অদ্ভুত জগতে বিচরণ করতে শুরু করেছে। এই তেল এসেনশিয়াল অয়েলের মতনই উপকারী, শুধু ইউজ করার সময় একটু বেশি পরিমাণে নিতে হবে। এগুলো কিন্তু বেশ হালকা। এই অয়েলে ফুল, পাতা, গুল্ম মিশিয়ে রাখা হয়। যে কোনো শিশিতে এই তেলটা রাখা যেতে পারে। বলে কনকলতা শিখিয়ে দিল স্কিনের দাগ ছোপ দূর করা, অ্যাংজাইটি দূর করা, স্ট্রেস কমানো ইত্যাদি নানা কারণের জন্য নানা রকমের তেল ইউজ করা হয়। কথা বলতে বলতে হাতের আঙুল নাড়ে কনকলতা। পেলব আঙুলের আংটি, নখের রং অবিরত দুটি ছড়িয়ে যায়। অহনা মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকে, যেন সম্মোহিত হয়ে যাচ্ছে। কনকলতার সঙ্গে খানিকটা সময় কাটাতে পেরে বিয়ে সম্পর্কিত টেনশন কেটে গিয়েছিল অহনার। সত্যি কথা বলতে কনকলতাকে পেয়ে অহনা খুশি হলো। জীবনের এমন এক পর্যায় শুরু হতে যাচ্ছে, এখন নিজের দিকে আরো একটু নজর দেওয়া উচিত। পিসির টিপস খুব কাজে লাগবে। জীবন নতুন হয়ে ওঠার সময়, নিজের দিকে নজরদারি করাই উচিত। বিয়ে শেষ হতে হতে রাত হলো। সাজসজ্জা চেঞ্জ করে রেস্ট নেওয়ার জন্য বাসর ঘরের দিকে যাচ্ছিল অহনা। বান্ধবীরা হাসিতে উচ্ছল হয়ে ওকে টেনে নিয়ে যাচ্ছিল। সেই মুহূর্তে কনকলতাকে দোতলার বারান্দার দিকে দাঁড়িয়ে থাকতে দেখেছে অহনা। বিয়েবাড়ির সব আলো ম্লান হয়ে গিয়েছিল কনকলতার সৌন্দর্যের কাছে। একটা সাদা বেনারসি পরেছে কনকলতা। সাদা বেনারসিতে সোনালী জরির সূক্ষ্ম কাজ। সাজেনি বিশেষ, কিন্তু সেই সাজেই সকলের সাজকে ম্লান করে দিয়েছিল। এক মুহূর্তের জন্য বান্ধবীরা থমকে দাঁড়িয়ে পড়েছে। শিরিন বিহব্বল গলায় বলে উঠেছে, অসাধারণ সুন্দরী রে, সিনেমায় গেলেন না কেন? আগে দেখিনি,
কিন্তু আমাদের বাড়িতে তোর পিসির রূপের প্রশংসা হয়, কিন্তু সামনাসামনি না দেখলে তো জানাই যেত না যে উনি কতটা সুন্দর। যা শুনেছিলাম তার থেকে 1000 গুণ সুন্দরী। অহনা সেসব ভাবেনি। ও ভাবছিল অন্য কথা। আজকের রাতে কি কাকুর সঙ্গে দেখা হবে না কনকলতার? একবার মন বলছিল হতেই হবে। এমন আকুতি নিয়ে যে অপেক্ষা করে আছে বছরের পর বছর, সে কি আজকের রাতে দেখা করবে না? বাসরে গান বাজনা ঠাট্টা ইয়ার্কির মধ্যে কনকলতা বা অনিমেষ কাকু দূরে সরে গিয়েছিল অহনার মন থেকে। কনকলতা পরের দিনই চলে গেল। অহনা শ্বশুর বাড়ির দিকে চলে গেল, আর কনকলতাও বেরিয়ে গেল এয়ারপোর্টের উদ্দেশ্যে। জানা হলো না দুজনের দেখা কথা হয়েছিল কিনা। ফুলশয্যার রাতে রিতেশ গল্প করছিল। অহনাদের বাড়ির আত্মীয় স্বজনদের এক রাতে চিনে উঠতে পারেনিও। কথায় কথায় কনকলতার প্রসঙ্গ এলো। কনকলতার পরিচয় জেনে রিতেশ অবাক হলো। তোমার সাথে 20 বছরের বড়? বাবা, আমি ভেবেছিলাম তোমার বান্ধবী ম্যাজিক জানেন নাকি। শুনেছি এক অভিনেত্রী আছে বলিউডে, তিনি নাকি ডাকিনী বিদ্যা জানেন, রূপকে অম্লান রেখেছেন। তেমন কিছু জানেন কি তোমার পিসি? হ্যাঁ বলে হেসে ফেলেছে রিতেশ। সেদিন একটা সূক্ষ্ম ঈর্ষা বুকের ভিতরে জন্ম নিয়েছে। পুরুষ কেবল রূপই দেখে, অহনার রূপ নেই নাকি? একবার এই রূপের সমুদ্রে ডুব দিতে কি ইচ্ছে করে না রিতেশের? নাকি সুলভ পদার্থে আগ্রহ কমে যায়? অহনার আর গল্প করতে ভালো লাগছিল না। ফুলশয্যার জন্য খুব আগ্রহ নিয়ে পড়ে থাকা ব্রোঞ্জ কালারের বেনারসের দিকে তাকিয়ে ক্ষোভ জন্মাচ্ছিল অহনার। ঘুম পেয়েছে বলে শুয়ে পড়েছে ও। রিতেশ একটু অপ্রস্তুত হয়ে আলো নিভিয়ে শুয়ে পড়েছে। ফুলে সাজানো খাটের উপরে দুটো মানুষ অযথাই জেগে থাকে। টিমটিম করে নাইট ল্যাম্প নীলচে মোহময় আলো ভাসিয়ে দিতে থাকে শুধু। পরে অবশ্য লজ্জা পেয়েছে অহনা। বিয়ের পরের প্রথম রাতটা নষ্ট করে দিয়েছে ও। এটা ঠিক করিনি। হঠাৎ করে এমন হিংসুটে হয়ে পড়েছিলাম কেন আমি? এরকম তো আগে হয়নি। এটা কি রিতেশের কনকলতার সৌন্দর্যে প্রকাশ করেছে বলে? দেখেছো কাণ্ড, এরই মধ্যে রিতেশকে নিজের সম্পত্তি বলে ভাবতে শুরু করেছি কেমন যেন রিতেশ কেবল অহনার কথাই শুনবে, ভাববে। এরকম হয় নাকি? রিতেশের কি স্বতন্ত্র মতামত থাকতে পারে না? নিজে নিজে হেসে ফেলে অহনা। ভাগ্যিস ওয়াশরুমে আছে এখনো, কাজেই কেউ ওর হাসি দেখতে পেল না। তাছাড়া স্বীকার করতে বাধা নেই যে কনকলতার রূপের প্রশংসা যে কেউ করবে, সেটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করাই উচিত। ইচ্ছে করেই রিতেশের গায়ে ওর নরম হাত রাখল অহনা। মুহূর্তে চোখ খুলে অহনাকে কাছে টেনে নিল রিতেশ। সব গ্লানি ধুয়ে যাচ্ছিল সুরময় হয়ে। ব্রোঞ্জ কালারের বেনারসির ঝকঝকে আঁচলের ময়ূরেরা জেগে উঠে আশ্লেষে অস্ফুট শব্দ করছিল। বুনো গোলাপের গন্ধে ভরে উঠল ঘর। অহনা স্নানের আগে চারপাশে তাকিয়ে ঘরের দরজা বন্ধ করল। রিতেশ এই মুহূর্তে বউ ভাতের তদারকিতে ব্যস্ত। আত্মীয় স্বজনের কথাবার্তায় বাড়ি সরগরম হয়ে আছে। এই ভোরেই সবাই প্রায় উঠে পড়েছে ঘুম থেকে। অহনা স্নান না করে চা খায় না। আজ থেকেই কনকলতার পরামর্শ অনুযায়ী চলার ডিসিশন নিয়েছে। কনকলতার দেওয়া কালো কাচের শিশি থেকে অল্প তেল নিল হাতের তালুতে। কনকলতা 4 রকমের তেল দিয়ে গেছে ওকে। হেসে হেসে ওকে নিয়ে দোতলার ছাদে গিয়ে চিলেকোঠায় ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিল। তারপর নিজের ব্যাগ থেকে ছোট বটুয়া বের করেছে। বটুয়াটি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল অহনা। কুচকুচে কালো ভেলভেটের কাপড়ের ওপরে মুক্ত সেট করা। ওর মুগ্ধতা দেখে কনকলতা অল্প অল্প হাসছিল। আর এর ভেতরের জিনিসটা দেখলি না, আরো মুক্ত হবি।
আমার নিজের ইউজের জন্য 4টে শিশি সবসময় কাছে রাখি। তোকে সেই 4টে শিশি দিয়ে যাচ্ছি, কিন্তু কথা দিতে হবে, এই তেলের কথাটা তুই কাউকে বলতে পারবি না। বললে কিন্তু তেলের গুণটা নষ্ট হয়ে যাবে। তুমি কি ইউজ করবে? আমাকে যে সব দিয়ে যাচ্ছ? অহনা অবাক হয়েছিল। ঠিক প্রশ্ন। আমি নিজের কথা কি ভাবিনি? ভেবেছি। শোন, আমি কালই চলে যাচ্ছি। একটা রাতের জন্য কোনো সমস্যা হবে না। আমার কাছে সবসময় একটা এসেন্সিয়াল অয়েল থাকে, আর আমি তো নিজেই বানাই। শোন, এসব কথা ছাড়, আমার কথাটা মন দিয়ে শোন তো। এই তেলটা কাউকে দেখাবি না। যত বেশি চোখের সামনে আসবে তত এটা গুণ হারাবে। আর স্নানের আগে 1 নম্বর তেলটা ইউজ করবি, আর সকালে ঘুম থেকে উঠে 2 নম্বর, আর রাতে শোয়ার আগে 3 নম্বর তেলটা। আর 4 নম্বরটা যেদিন পিরিয়ড শুরু হবে সেদিন নাভিকুণ্ডলিতে মাখাতে হবে। মাসে 1 দিন, 1 বার। 64 বার নাভি ঘিরে তেল মালিশ চলবে ডান হাতের তর্জনী দিয়ে, বুঝলি? আর 64 বার একটা শব্দ বলতে হবে। কি সে শব্দ? কানে কানে বলছি, আয়। বলে কানে কানে শব্দটা উচ্চারণ করেছে কনকলতা। গত্র দেবী। তারপর মনে করিয়ে দিয়েছে, একটি কথাও ভুললে সব গুণ কিন্তু নষ্ট হয়ে যাবে, মনে রাখিস। বলে ফিস ফিস করে কয়েকটা কথা বলেছে, গোত্র দেবীর কথা। প্রাচীন যুগে নারীরাই ছিল সমাজের নেতা বা নেত্রী। নবপলীয় যুগ থেকে একটা নিয়ম পালন করা হতে জানিস? বছরের শেষ ফসল কাটার পরে নেত্রী রাক্ষসী গোত্রদেবী তার পুরুষ সঙ্গীকে বলি দিয়ে জমিতে তার রক্ত ছড়িয়ে দিত, আর বাকি খানিকটা রক্ত সে নিজে পান করত। এইভাবেই সে নিজের আয়ু বৃদ্ধি করে চলেছিল। কিন্তু শুধু আয়ু বৃদ্ধি করলেই হবে না, তাকে যৌবন অক্ষুণ্ণ রাখতে হবে, নইলে পুরুষ সঙ্গী পাবে না। এই রকমই এক অবস্থায় রাক্ষসী গোত্রদেবী একবার এক বিশেষ পূজার আয়োজন করে, যে পুজোতে 4 জন পুরুষকে তার প্রয়োজন হয়। এদিকে কোনো পুরুষই গোত্রদেবীর যৌন সঙ্গী হতে রাজি হচ্ছিল না। নিয়ম অনুযায়ী পুরুষের সঙ্গে কোন রকম জুলুম করা যাবে না, তাদের অনুমতি নিয়েই গোত্রদেবীর সঙ্গী হতে হবে। অগত্যা তিনি নিজের পরিবারে 4 জনকে বিশেষ মাত্রায় এক সম্মোহনিক রস খাইয়ে তাদের মুখ থেকে অনুমতি আদায় করে নেন। পুরুষেরা নেশাগ্রস্ত অবস্থায় রাক্ষসীর যৌন সঙ্গী হতে রাজি হয়। একদিন এক প্রাচীন গুহার মধ্যে রাক্ষসী তাদের নিয়ে যায়। সেখানে কি পুজো হয়েছিল সে গোত্রদেবী জানে, কিন্তু গোত্রদেবীর হাতের সবটুকু জুড়ে এক অদ্ভুত মূর্তির ছবি আঁকা ছিল। তিনি যে কে তা কেউ জানে না। সে কি গোত্রদেবীর পূজ্য দেবী, কোন দেবী না অপদেবী? গোত্রদেবী দীর্ঘদিন পরে গুহা থেকে বের হয়ে আসেন। তার সারা শরীর ভেজা, কাদা শুকিয়ে আছে জায়গায় জায়গায়। কিন্তু গুহা থেকে বেরিয়ে সে পুরুষদের কিন্তু দেখা পাওয়া গেল না। কোথায় গেল তারা? গুহার মধ্যে কি আটকে রইল? তারা কি বেঁচে আছে? এসব কথার কোনো উত্তর কেউ দিতে পারল না। একমাত্র জবাব দিতে পারত গোত্রদেবী, কিন্তু তিনি তো নিজেই নিশ্চুপ। একাই সেই গুহার মুখ বিরাট পাথর দিয়ে বন্ধ করে দিল গোত্রদেবী। কিন্তু একটা রহস্য গোত্রদেবীকে নিয়ে হাওয়ায় ভেসে বেড়াতে লাগলো। এক যুবক একদিন গভীর রাতে একটা দৃশ্য দেখে ফেলে। সেদিন ছিল ভরা পূর্ণিমা। ভেসে যাচ্ছে বনভূমি, ডুবে আছে চরাচর, স্নান করছে জ্যোৎস্না মেঘে উডুম নম্র পাহাড়ের চূড়ো। সেই সময় জ্যোৎস্না রাতে একা গুহা মুখের পাথর সরিয়ে গুহায় ঢুকছে গোত্রদেবী। যুবকটি ফলো করে তাকে।
নিঃশব্দে গত্রদেবী গুহার মধ্যে প্রবেশ করেন। গুহামুখের পাথর তিনি সরান না। গুহামুখের একধার থেকে সরু ধারায় অজানা কোনো গহ্বর থেকে জল নেমে আসছে। গত্রদেবী সেই জলে নেমে পড়েছেন সম্পূর্ণ নিরাবরণ। তার হাতের উপরে রাখা মূর্তির গায়ে সে জল তিনি ছিটিয়ে দেন। তারপর নিজে ডুব দেন জলে বার বার, 64 বার। যুবকটি প্রত্যেক পূর্ণিমায় গত্রদেবীকে অনুসরণ করে করে গুহায় এসে গত্রদেবী স্নান দেখত। যুবকটিকে গত্রদেবী দেখতে পায়নি? অহনার বুক ধুকপুক করছিল যুবকটির পরিণতির কথা ভেবে। আরে শোন শোন, গত্রদেবী একবার ঘোর অমাবস্যার রাতে সেই গুহায় গেল। যুবকটির গত্রদেবীকে ফলো করাটা কেমন যেন নেশায় পরিণত হয়ে গেছিল। সেই অমাবস্যার রাতেও সে গত্রদেবীকে অনুসরণ করে। আগে আগে গত্রদেবী হেঁটে যাচ্ছেন, আর পিছনে অন্ধকারে গা ঢেকে যুবকটিও চলেছে। জঙ্গলের অলি গলি, আনাজ কানাজ সবই হাতের তালুর মতন চেনা এদের। কোন রকম অসুবিধাই হচ্ছিল না যুবকটির। তাছাড়া গত্রদেবীর পায়ের অলঙ্কারও অন্ধকারে বেজে চলেছিল খন খন শব্দে। সেই শব্দ শুনে শুনে তাকে অনুসরণ করাটাও সহজ হয়ে গেছিল যুবকটির। জঙ্গলের লতাপাতা পথ ছেড়ে দিচ্ছিল ওদের। মাঝে মাঝে কিছু শক্ত লতায় পা আটকে যাচ্ছিল যুবকটির, কিন্তু আপনা থেকে তা খুলেও যাচ্ছিল। একটা মোহময় শরীরকে নিয়ে আবিষ্ট যুবকটি আন্দাজি করতে পারেনি যে জঙ্গল একটু অন্যরকম আছে। লতায় পা আটকে গেলেও কার ইঙ্গিতে খুলে যাচ্ছে সেটা যুবকের মাথায় আসেনি। সে এগিয়ে চলেছে চুম্বকের টানে। গত্রদেবী একবারের জন্য পিছন ফিরে তাকাননি, একবারও না। সে দীর্ঘ চুল দলিয়ে হেঁটে চলেছিল গুহা মুখের দিকে। গুহায় ঢুকে যেখানে জল এসে পড়েছে সেখানে আধো অন্ধকারে সে স্নান করে। গুহার ভিতরে কোথা থেকে জলের ধারা আসে কেউ তা জানতেই পারেনি কোনোদিন। সে জলের ধারার রং ছিল লালচে। সেখানে স্নান করত সে, আর যখন বের হয়ে আসতো সে এক অপূর্বা সুন্দরী হয়ে উঠত। যৌবনের আগুনে যেন জ্বলত সে। পুরুষের দল পতঙ্গের মতন ঘিরে থাকতো তার চারপাশ। পুরুষ সঙ্গীর অভাব আর হয়নি গত্রদেবী, কিন্তু একজন পুরুষ সে নারীর আধিপত্য সহ্য করতে পারেনি। যুবা পুরুষটি গত্রদেবীকে জুলুম করে পেতে চেয়েছিল। বলেছিল, তোমার গুপ্ত কথা আমি সব জেনে ফেলেছি, সবাইকে জানিয়ে দেব। কিচ্ছু আর গুপ্ত নেই তোমার। গত্রদেবী তাকে আঘাত করে হাতের হাড়ের অলংকার দিয়ে। যুবকটি হিংস্র হয়ে ওঠে কামনা নিবৃত্তিতে বাধা পেয়ে। সে গত্রদেবীকে হত্যা করতে চায়, কিন্তু পারেনি। গত্রদেবী হঠাৎ করে হাসতে শুরু করেন। তারপর হঠাৎ করে তাকে কাছে ডাকে, স্নান করে আসতে বলে সেই জলের ধারায়। গত্রদেবী বলেন, পবিত্র হয়ে এসো, তারপর আমাদের মিলন সম্ভব, তার আগে নয়। যুবক জলের ধারায় গা ভাসিয়ে স্নান করে উঠল। গত্রদেবী নিয়ম শিখিয়ে দিলেন, কামনা করতে জানতে হয়, যৌবনকে নত জানো হয়ে কামনা করো। আবেগে উত্তাল যুবক দেবীর কাছে নতজানু হয়ে তাকে কামনা করল। আর ঠিক সেই মুহূর্তে গত্রদেবীর হাতের তীক্ষ্ণ ধান কাটা অস্ত্রে যুবকের গলা নেমে যায় জলের ধারায়। গত্রদেবীকে পরাজিত করা নয়, বরং দেবীর যৌবনের আগুনে আরো একটি বলি উঠল।
কাহিনী মনে রাখিস। গত্রদেবীকে ভুলিস না। নাভির চারপাশে আঙুল বুলাতে বুলাতে গত্রদেবীর নাম নিবি 64 বার। একটি কথাও ভুললে চলবে না, কিন্তু কাউকে বলাও চলবে না। জীবনের একটা সময় এসে এই বিদ্যা কাউকে দান করতে হবে, তখন তাকে বলবি, যেমন আজ তোকে বলছি। মনে থাকবে। কথা বলতে বলতে নীল কন্ট্যাক্ট মনের চোখ অহনাকে দেখছিল। অহনার সেই দৃষ্টি দেখে বুক শিরশির করে উঠেছে। একবারের জন্য কনকলতাকে পাষাণ প্রতিমা বলে মনে হয়েছে, যেন প্রাণহীন একটি মূর্তি। কেমন স্থির ঠান্ডা গলায় অহনার দিকে তাকিয়ে বলছিল, মনে রাখিস কিন্তু। কি রে, মনে থাকবে? মনে রেখেছে অহনা। 1 নাম্বার তেলটা নিয়ে ওয়াশরুমে ঢুকেছে। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল খানিক। এখন ও নতুন বউ, সিঁথি জুড়ে সিঁদুর। নিজেকে দেখতে দেখতে মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে এক সময় সম্বিত ফিরল। তারপর কালো শিশি থেকে তেল ঢেলে নিল হাতে। কয়েক ফোঁটা তেল, কিন্তু আশ্চর্যজনকভাবে কয়েক ফোঁটা তেলই সারা শরীরকে অয়েলি করে তুলল। অসম্ভব সুবাস তেলের মধ্যে। তেল মাখতে মাখতে একটা রিনি রিনি ঝিমঝিমে সুর খেলা করছিল শরীরের মধ্যে। এক অচেনা জগতের দরজা যেন খুলে যাচ্ছিল অহনার মধ্যে। শরীরের প্রতি কোষে রিন রিন বাজনা বাজছিল। মাথা ঘুরছে। ওয়াশরুমের মধ্যেই অহনার ঘুম পাচ্ছিল। ও কোন রকমে তেলের শিশিটা বটুয়ার মধ্যে ঢুকিয়ে ফেলল। তারপর কনকলতার ইনস্ট্রাকশন মতো গায়ে হালকা গরম জল ঢেলে নিল। গরম জলের স্রোত শরীরের রন্ধ্রে রন্ধ্রে তাপ ছড়িয়ে দিচ্ছে। অহনা জেগে উঠেছিল, যেন ঘুম ভাঙছে ওর শরীরে, যেন পাষাণের শরীর প্রাণ পাচ্ছে অহল্যার মতো। নতুন রক্তের স্রোত বয়ে চলেছে কোষে কোষে, শিরা ধমনীতে। গরম রক্ত। পুরনো হয়ে যাওয়া 27 বছরের শরীর 10 বছর আগের শরীরে ফিরে যাচ্ছিল। 27-এর অহনা হয়ে উঠেছে 17-র সদ্য পাপড়ি মেলা পদ্ম কুড়িটি। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখিকা সাগরিকা রায়ের কলমে নীল চোখের মায়াজাল। আজ গল্প পাঠে ছিল অভিক। অন্যান্য চরিত্রে সোমা মিত্র, পারমিতা দাস রায়, শুভম, চয়ন, পার্থ প্রতিম দাস, পম্পা ও সোমা মিত্র। শব্দ সংযোজন ও আবহে নীলাভ, প্রচ্ছদ অলঙ্করণে ঈশান। গল্পটির সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় পার্থ প্রতিম দাস। এমনই আরো ভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। নমস্কার, শুভরাত্রি।